শুল্ক জটিলতার ফাঁদে অ্যাম্বুলেন্স আমদানি, মোংলা কাস্টমসে আটকা প্রায় 100। মাইক্রোবাস হিসেবে মাশুল না দিলে 200% জরিমানার হুঁশিয়ারি, দ্রুত সমাধান দাবি। মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়ালে বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকটে পড়বে শঙ্কা IMF-এর। বৈষম্য কমানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে অর্থনৈতিক সংস্কারের তাগিদ। চাহিদা থাকা হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে আলুর আমদানি, কমেছে দাম, বিক্রি হচ্ছে 35 টাকা কেজিতে, যাচ্ছে রাজধানী সহ সারা দেশে। এবং হাওড়ে ধান কাটার মহোৎসব, অনুকূল আবহাওয়া ও দুর্যোগ না হওয়ায় বাম্পার ফলন, হারভেস্টার মেশিনে দ্রুত মারাই মাঠেই বিক্রি করে খুশি কৃষক। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। শুল্ক জটিলতার ফাঁদে আটকা জরুরি স্বাস্থ্যসেবা, মোংলা কাস্টমস হাউস অ্যাম্বুলেন্স আমদানি বন্ধ করায় তৈরি হয়েছে সংকট। 37% শুল্কে আমদানি করা প্রায় 100 অ্যাম্বুলেন্সকে কয়েক গুণ বেশি শুল্ক দিয়ে ছাড় করাতে হবে মাইক্রোবাস হিসেবে, নইলে আরও 200% জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে দাবি বারভিটার। সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। সেই অ্যাম্বুলেন্সটা এখন যে কবে পাবো তাও কোনো নিশ্চিত নাই। আমার যে সরকারি প্রতিষ্ঠানে আমি টেন্ডারে অংশগ্রহণ করলাম, সেখানে আমি কি জব দেবো? অগ্রিম টাকা পরিশোধ করার পরও কেন সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স সরবরাহ করতে পারছেন না এই ব্যবসায়ী? আমদানিকারকরা বলছেন নানা সমস্যার ফাঁদে আটকা পড়েছে অ্যাম্বুলেন্স। 100-র কাছাকাছি অ্যাম্বুলেন্স মোংলা বন্দরে এই মুহূর্তে খালাসের অপেক্ষায় আছে। অ্যাম্বুলেন্স হিসেবে আমদানি করে তা ছাড় করাতে হবে মাইক্রোবাস হিসেবে। কেন এই ব্যবস্থা? বাংলাদেশ কাস্টমস ট্যারিফের 2023-24 সংস্করণে স্পষ্টভাবে বলা হয়েছে, আমদানি করা যাবে নতুন অ্যাম্বুলেন্স ও অ্যাম্বুলেন্স হিসেবে রূপান্তরিত রিকন্ডিশন গাড়ি, অর্থাৎ কোনো বাধা নেই প্রচলিত বিধিবিধানে। শুধু তাই নয়, অ্যাম্বুলেন্স আমদানিতে বিশেষ সুবিধাও দিয়ে আসছে সরকার। রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটা বলছে, মাইক্রোবাস হিসেবে হাইস আমদানিতে 89.32% আর নোভা ও স্কয়ার মডেলের গাড়ি আমদানিতে যেখানে শুল্ক দিতে হয় 151%, সেখানে অক্সিজেন সিলিন্ডার, সাইরেন লাইট সুবিধা থাকা সহ 5টি শর্ত পূরণ করে এসব গাড়িকে অ্যাম্বুলেন্স হিসেবে আমদানি করলে শুল্ক দিতে হয় মাত্র 37%। আমদানিকারকরা বলছেন, মোংলা কাস্টমসের চাওয়া মতো আমদানি করা অ্যাম্বুলেন্সকে মাইক্রোবাস হিসেবে কয়েক গুণ বেশি শুল্ক দিয়ে চলতি সপ্তাহের মধ্যে ছাড় করানো না হলে আদায় করা হবে জরিমানা। 18 এপ্রিল সকালবেলা তারা অবহিত করছে যে পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে এই অ্যাম্বুলেন্সগুলো যদি মাইক্রোবাসের স্বাভাবিক শুল্ক হার পরিশোধ করে খালাস না নেওয়া হয়, তাহলে 200% তারা জরিমানা আরোপ করবে এইসব গাড়ির উপর। সরকার যেখানে দিচ্ছে বিশেষ সুবিধা, সেখানে হঠাৎ অ্যাম্বুলেন্স আমদানি কেন বন্ধ করতে চায় মোংলা কাস্টমস? এতদিন চলছিল ঠিক মতো, হঠাৎ করে নতুন একজন কমিশন এসে বলতেছে যে না, হঠাৎ করে উনি বলতেছে না আমি এই গাড়িগুলো ছাড়বো না। কি কারণ? আপনি ছাড়বেন, নিজে কি সিদ্ধান্ত নেবেন? এনবিআর এর একটা প্রজ্ঞাপন আছে না, আপনি ফলো করবেন না? ইয়েলো বুকে যেগুলো অ্যাম্বুলেন্স হিসাবে সেগুলোই অ্যাম্বুলেন্স হিসাবে সাসপেন্ড হবে, যেগুলো মডিফাইড সেগুলো হবে না। অ্যাম্বুলেন্স আমদানি বন্ধ করতে চায় না মোংলা কাস্টমস, তবে ইয়েলো বুক অনুসরণ করতে চায়। এতে স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে জরুরি এই বাহনের আমদানি। কারণ নতুন ছাড়া কোনো রিকন্ডিশন গাড়ির তথ্য থাকে না ইয়েলো বুকে, অথচ রিকন্ডিশন গাড়িকে অ্যাম্বুলেন্স হিসেবে রূপান্তর করেই মেটানো হচ্ছে দেশের প্রায় 100% চাহিদা। এই অবস্থায় দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হলে প্রচলিত নিয়মের কোনো বিকল্প নেই বলে মত এই বিশেষজ্ঞের। শুল্ক বাধা থাকা উচিত না, মানে এখানে শুল্ক না থাকাটাকে ক্ষতি বলা যাবে না, এটা হলো ইনভেস্টমেন্ট ইন হেলথ। জরুরি স্বাস্থ্যসেবা থমকে গেলে থমকে যাবে অর্থনীতি, এমন বাস্তবতা মাথায় রেখেই শুল্ক আদায়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অ্যাম্বুলেন্স কেন্দ্রিক যে বিতর্ক মানে আমদানির ক্ষেত্রে, তো সেটি একেবারে কাম্য নয়। আমি মনে করি যে এটার খুব দ্রুত সুরাহা হওয়া উচিত। সব মিলে যে স্বাস্থ্য খাতে কিন্তু একটা বড় রকমের ঝুঁকি তৈরি হবে। আমদানিকারকদের দাবি, বর্তমানে 35 লাখ টাকার মধ্যে যে অ্যাম্বুলেন্স মিলছে, ইয়েলো বুক অনুসরণ করে বিল্ট ইন অর্থাৎ অ্যাম্বুলেন্স হিসেবেই তৈরি করা গাড়ি আমদানিতে তা পড়ে যাবে প্রায় কোটি টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। যাচ্ছে তার কাছে। সবুজ, স্বাগত আপনাকে। সবুজ, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম, সেখানে অ্যাম্বুলেন্স আমদানি নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে। তো অ্যাম্বুলেন্স আমদানির ক্ষেত্রে বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে গাড়ি আমদানির ক্ষেত্রে কাঠামোটা আসলে কি? আসলে শুল্ক কাঠামো যেটা আমরা দেখলাম, আসলে শুল্ক কাঠামোতে কিন্তু অ্যাম্বুলেন্স আমদানিটা কিন্তু উৎসাহ করা হচ্ছে বিভিন্নভাবে, অর্থাৎ শুল্ক সুবিধা দিয়ে। সেই
কাঠামোর ভেতরে আসলে আমদানিকারকরা আমদানি করছে। 2018 সালের এবং চট্টগ্রাম কাস্টমসের একটি নীতিমালা অনুসারে আমরা যদি এক ঝলকে দেখি তাহলে দেখা যাবে যে গাড়ির যে বিভিন্ন মডেল আছে বা বিভিন্ন ব্র্যান্ড আছে সেখান থেকে দেখা যাচ্ছে যে মাইক্রোবাস হিসেবে যেভাবে গাড়ির শুল্কায়ন করা হচ্ছে ঠিক অ্যাম্বুলেন্স হিসেবে কিন্তু সেক্ষেত্রে অনেক কম শুল্কায়ন করা হচ্ছে। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে আমাদের দেশের স্বাস্থ্য সেবার অগ্রগতির উন্নয়নের জন্য কিন্তু অ্যাম্বুলেন্স আমদানিতে মোটামুটিভাবে বেশ ধরনের প্রায়োরিটি দিচ্ছে সরকার। সেক্ষেত্রে শুল্ক সুবিধাটা একদম অনেক কম এভাবে চলছে আমদানি করা। তো অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে তো আগে আমরা সুবিধা দিত সেটাই দেখতাম, তাহলে এখন কেন এই পথে হাঁটছে মোংলা কাস্টমস? মোংলা কাস্টমস যেটা বলছে যে অ্যাম্বুলেন্সের যেহেতু আমদানি শুল্ক অনেক কম মাইক্রোবাস হিসেবে ব্যবহার করার চেয়ে, তো সেই ক্ষেত্রে তারা যেটা বলছেন যে অনেক ক্ষেত্রে অ্যাম্বুলেন্স হিসেবে আমদানি করে শুল্ক কমিয়ে দিয়ে মাইক্রোবাস হিসেবে তারা ব্যবহার করে। এটি আসলে কতটা যৌক্তিক সেটি ওনারাই ভালো বোঝেন। তাহলে অ্যাম্বুলেন্স আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড় পাওয়ার কি সুবিধা থাকবে? অ্যাম্বুলেন্স আমদানির ক্ষেত্রে যে শর্তগুলো রয়েছে সেখানে আসলে ক্লিয়ার যে কিভাবে আসলে এটি অ্যাম্বুলেন্স হিসেবে ছাড় করার পরে মাইক্রোবাস হিসেবে ব্যবহার করা যায়। এখানে 5টি শর্ত পূরণ করতে হয়, যে শর্ত পূরণ করার পরেও যে আমরা জানি যে অক্সিজেন সিলিন্ডার থাকতে হবে, সাইরেন, স্ট্রেচার একটি অ্যাম্বুলেন্সের আদলে থাকতে হবে। তো এইভাবে আসলে অ্যাম্বুলেন্স যখন আমদানি করা হচ্ছে, আমদানি পর্যায়ে রয়েছে এই শর্তগুলো পূরণ করতে হবে এবং এরপরে শুল্ক বা খালাসের পরবর্তীও কিন্তু শর্ত পূরণ করতে হয়। অর্থাৎ এই যে অ্যাম্বুলেন্স হিসেবে যে ছাড় করা হলো সেগুলো আমরা যদি দেখি যে খালাস পরবর্তী যে শর্ত রয়েছে সেই শর্তটাও 120 দিনের মধ্যে এটি কিন্তু বিক্রি করে বিআরটিএ থেকে নিবন্ধন করে কোন প্রতিষ্ঠানে এটি ব্যবহার করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র কিন্তু জমা দিতে হবে। যদি জমা দিতে ব্যর্থ হয় তাহলে কিন্তু স্বাভাবিক যে মাইক্রোবাস হিসেবে যে শুল্কায়ন সেই শুল্কায়নটা করতে হবে, অর্থাৎ বেশি শুল্ক দিয়ে এটি মানে শুল্ক বেশি দিতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে যারা আমদানিকারক তারা কতটা অন্যভাবে ব্যবহার করার সুযোগ পান সেই সুযোগটা কিন্তু কাস্টমসের কাছে সেই সুযোগটা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, বিআরটিএর হাতে সেটি সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। তো সব জায়গা থেকে আসলে নিরূপণ করা সম্ভব এটি আসলে গাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে কিংবা মাইক্রোবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে যে গাড়ি আমদানির ক্ষেত্রে বা রপ্তানির ক্ষেত্রে যে ইয়েলো বুক অনুসরণ করা হয় সেই বই কি বলছে? ইয়েলো বুক যেটা এখন মোংলা কাস্টমস বলছে যে ইয়েলো বুক অনুসারে তারা এই গাড়িগুলোর শুল্কায়ন করবে। অর্থাৎ আমাদের দেশে যে রূপান্তরিত অ্যাম্বুলেন্স অর্থাৎ রিকন্ডিশন গাড়ি অ্যাম্বুলেন্সের আদলে আমদানি করে অ্যাম্বুলেন্স তৈরি করা হয়, সেই ক্ষেত্রে তারা বলছে যে ইয়েলো বুক অনুসারে অর্থাৎ ইয়েলো বুকের নতুন গাড়ির তথ্য থাকে, এখানে কোনো রিকন্ডিশন গাড়ির কোনো তথ্য থাকে না। এই তাহলে বিল্ট ইন গাড়ি আমদানি করার কথা বলছে। এবং আমরা যেটা এখন পর্যন্ত জাপানের যে ইয়েলো বুক রয়েছে সেই ইয়েলো বুকে বিভিন্ন ধরনের গাড়ির উৎপাদনের সাল এবং দামের তথ্য রয়েছে, কিন্তু আমরা আসলে সেই ইয়েলো বুকে অ্যাম্বুলেন্সের কোনো তথ্য পাইনি। তাহলে আসলে তারা কোন ইয়েলো বুকটা ফলো করবেন বা ইয়েলো বুকে আদৌ আছে কিনা, কিংবা জাপান যেভাবে তৈরি করে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে তারা অ্যাম্বুলেন্স তৈরি করে নিয়ে সেইভাবেই আসলে তারা আমদানি করবে কিনা। তাহলে সবুজ, যদি অ্যাম্বুলেন্সকে স্বাভাবিক গাড়ি হিসেবে আমদানি করা হয় সেক্ষেত্রে শুল্ক কতটা নির্ধারণ করা আমরা হবে? যেটা দেখলাম যে শুল্কের যে তফাৎ রয়েছে 37% শুল্ক 89.32% হয়ে যাবে কিংবা 151% হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি স্বাভাবিক একটি অঙ্কের হিসাবে যদি বুঝি যে গাড়ির দাম যদি এখন 10 লাখ টাকা হয়, সেটি অ্যাম্বুলেন্স হিসেবে যখন শুল্কায়ন করা হচ্ছে সেটিতে শুল্ক দিতে হচ্ছে 3,70,000 টাকা। অর্থাৎ আমরা যদি ধরে নিই তাহলে 13 লাখ টাকার ভিতর হয়ে যাচ্ছে। ঠিক মাইক্রোবাস হিসেবে কিন্তু এটা শুল্ক দিতে হবে, যদি আমরা দেখি যে সেখানে কিন্তু সর্বনিম্ন শুল্ক দিতে হবে 8,93,000 টাকা এবং সর্বোচ্চ 15,10,000 টাকা। অর্থাৎ যেটি 13,70,000 টাকার ভেতর পাওয়া যাচ্ছে সেটি কিন্তু 25 লাখ টাকা ছাড়িয়ে যাবে এই অ্যাম্বুলেন্সের দাম। সেটি আসলে আমাদের অ্যাফোর্ড করার অ্যাবিলিটি কতটুকু আছে এটি আমদানিকারকরা আসলে বলছে। তো এইসব ক্ষেত্রে বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরা বলছেন অবশ্যই এটি স্বাস্থ্য খাতের বিনিয়োগ হিসেবে দেখা দরকার, শুল্ক মানে কর আদায়ের খাত হিসেবে এটিকে দেখা উচিত নয়। কারণ স্বাস্থ্য খাতে 1 টাকা বিনিয়োগ করলে এটা রিটার্ন আসে 18 টাকা, এটি বিশ্ব ব্যাংকের বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব। তো সেই রিটার্নটাকে আসলে আমলে নেওয়া উচিত ইনস্ট্যান্ট, অর্থাৎ বর্তমানে শুল্ক ছাড় দিয়ে হলো সেইটি করা উচিত। এবং যে বিল্ট ইন অ্যাম্বুলেন্স আমদানির ক্ষেত্রে যেটা দাম পড়ে যাবে অনেক বেশি পড়ে যাবে, ব্যবসায়ীরা যেটা বলছেন 1 কোটি টাকার কাছাকাছি পড়ে যাবে, সেটি আসলে আমাদের স্বাস্থ্যসেবার সাথে ছোট ছোট ক্লিনিক অ্যাফোর্ডেবল বা আমরা যারা স্বাস্থ্যসেবা নিই তারা আসলে কতটুকু অ্যাফোর্ড করতে পারবো সেই প্রশ্নটি তারা আসলে বারবার করছেন। ধন্যবাদ সবুজ আপনাকে। ধন্যবাদ। অ্যাম্বুলেন্স আমদানিতে শুল্ক আরোপ নিয়ে আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়ালে বিশ্বে আরেকটি অর্থনৈতিক সংকটে পড়বে এমন শঙ্কা IMF-এর। বিপাকে পড়ার আগেই সংকটে থাকা দেশগুলোর কর কাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনা ঠিক করার পরামর্শ দিলেন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। তাগিদ দিয়েছেন সামাজিক বৈষম্য কমানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করারও। যুক্তরাষ্ট্র থেকে কাজল আব্দুল্লাহ রিপোর্ট।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কমিটি অব দ্য বোর্ড অব গভর্নরস এর সভায় সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের অংশ নেওয়ার প্রথা রয়েছে। সদস্য দেশগুলোর ক্ষেত্রে অর্থমন্ত্রী বা গভর্নর পদমর্যাদার প্রতিনিধিরা শুক্রবারের এ বৈঠকে থাকলেও বাংলাদেশের এই পদমর্যাদার কেউই অংশ নেননি। বাংলাদেশের পক্ষে সভায় যোগ দেন অর্থ সচিব ও ডেপুটি গভর্নর। সভার বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমে বক্তব্য দিতে চাননি কেউই। পরে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাজির হন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। IMF এমডি বলেন, অর্থনৈতিক সংকট এড়াতে চাইলে অর্থনৈতিক কাঠামোর সংস্কার করতে হবে। Fiscal policy buffers, reviving medium-term growth prospects, and renewing our commitment to supporting our membership. Just endorse reforms to make fund support to countries undergoing debt restructuring smoother and speedier. এ সময় IMFC সভাপতি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এখন অর্থনীতির জন্য বড় চিন্তার কারণ। The world and the IMF itself have faced multiple global disruptions over the last 3 years. Prospects are improving, which is very positive. But numerous challenges remain, and we need to be vigilant and ready to address them. বৈঠকে অর্থনৈতিক উত্তরণে গতানুগতিক ব্যবস্থায় না থেকে মানব সম্পদের দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়ার তাগিদ দিয়েছে IMF। রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয়, একই সঙ্গে সামাজিক সুরক্ষা নিশ্চিতে অর্থনৈতিক সমতা সৃষ্টি, এছাড়া বৈশ্বিক টেকসই উন্নয়ন ধরে রাখতে যুদ্ধ নয়, স্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরামর্শ দিয়ে শেষ হচ্ছে 2024 সালের IMF-এর বসন্তকালীন বৈঠক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। গতবারের চেয়ে এবার বেশি বিক্রির আশা খামার মালিকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কেরানীগঞ্জে আছেন সহকর্মী আলতাফ হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদুল ফিতর শেষ হতে না হতে কিন্তু ঈদুল আজহার যে প্রস্তুতি সেটিও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে ঈদুল আজহায় যে পশু কুরবানির যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে খামারগুলোতে পশুর যে পরিচর্যা, লালন পালন সেটি একদমই চলছে পুরোদমে, এবং আমরা বলতে পারি যে কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে পশুগুলোকে। আমরা এই মুহূর্তে কেরানীগঞ্জের একটি খামারে এই মুহূর্তে আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু খামারে যে গরুগুলো আছে সেগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে। আমরা জানি যে আর মাত্র 2 মাস পরে ঈদুল আজহা, এবং খামারিরা বলছেন যে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এই গরুগুলো অনেক আগে থেকে তারা পরিচর্যা করছেন, লালন পালন করছেন, এবং এই খামারে আমরা দেখছি যে প্রায় 3000-এর উপরে বেশি গরু কিন্তু আছে এভাবে করে, এবং যেটি এই সংখ্যাটি গতবারের তুলনায় এবার 1000 বেড়েছে বলে খামারের আমাদের জানিয়েছেন। এভাবে প্রত্যেকটি খামারে কিন্তু এবার পশুর পরিমাণ, গরুর পরিমাণ বেড়েছে, এবং তারা বলছেন যে আসলে কুরবানির যে চাহিদা এবার সেটিও বাড়তে পারে বা বাড়বে, সেই ধারণাতেই এবার কিন্তু খামারিরা বেশি করে গরু এনেছেন, এবং এবার তারা বলছেন যে গরুর দামও কিছুটা গতবারের তুলনায় বাড়তে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আসলে এমনিভাবে বর্তমানে যে সবকিছুর নিত্যপণ্যের দাম বেশি, এবং গরুর যে খাবার সেই খাবারেরও কিন্তু অনেক দাম বেড়ে গেছে, বিধায় তারা বলছেন যে গরুর দামও কিছুটা এবার বাড়তে পারে। এবং একই সঙ্গে আমরা জানতে পেরেছি যে এবার যে গরুগুলো আছে সেই গরুর দামগুলো আমরা জিজ্ঞাসা করেছি, 1 লাখ থেকে শুরু করে 5 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত দামের গরু কিন্তু এই খামারে আছে। কেরানীগঞ্জের এই এলাকাটাতে অনেক খামার আছে, গরুর ফার্ম আছে, যেখানে অসংখ্য গরু লালন পালন করছে, এবং আমরা যেটি জানতে পেরেছি যে আসলে এই খামারগুলোতে যে প্রস্তুতিমূলক নেওয়া হচ্ছে, গরু লালন পালন পরিচর্যা করা হচ্ছে, সেটি তারা আসলে পুরোদমে চালিয়ে যাচ্ছেন এই কুরবানি উপলক্ষে। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কেরানীগঞ্জে। চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে আলুর আমদানি, ফলে দাম কিছুটা কমেছে। বিস্তারিত খবর জানবো হিলি স্থলবন্দর থেকে। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম, শফিকের কাছ থেকে যাচ্ছি তার কাছে।
হিলি স্থলবন্দর দিয়ে যে পণ্য আমদানি হচ্ছে তার মধ্যে অধিকাংশ আমদানি হচ্ছে আলু। গত 4 দিনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে 124 ট্রাকে 3217 মেট্রিক টন আলু আমদানি হয়েছে। তো গত বৃহস্পতিবার 41 ট্রাকে 1080 মেট্রিক টন আমদানি হয়েছে। তবে আলুর আমদানি পর্যাপ্ত হচ্ছে, কারণ আপনি জানেন যে দেশীয় বাজারে ঊর্ধ্বমুখী আলুর দাম। সরকার আলু আমদানি অনুমতি দিলে বর্তমানে, এর আগেও আমদানি হয়েছে, তখন অনেকটা আমদানি কম হচ্ছিল। বর্তমানে চাহিদা থাকায় প্রতিদিন হিলি স্থল বন্দর দিয়ে আলুর আমদানি প্রতিনিয়ত বাড়ছে। আজকেও প্রায় 50 ট্রাক আলু আমদানি হবে, এমনটা আমাদেরকে ব্যবসায়ী পক্ষ থেকে জানানো হয়েছে। আর তাছাড়া ব্যবসায়ীরা বলছেন যে আলুর আমদানি বেশি হওয়ার কারণে কিন্তু আলুর দাম কিছুটা কমতির দিকে। আমরা গত 2 দিনের ব্যবধানে যদি বলি, 2 দিনের ব্যবধানে টন প্রতি আলুর দাম কমেছে প্রায় 2 থেকে 2,500 টাকা পর্যন্ত, অর্থাৎ 2 টাকা কেজিতে বা 3 টাকা কেজিতে দাম কমেছে। তো ব্যবসায়ীরা বলছেন যে আলুগুলো এর আগে 38 টাকা দাম ছিল, সেটা 36 টাকা 35 টাকা পর্যন্ত তারা আলু আমদানি বিক্রি করছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে ভারত যখন দেশীয় বাজারে আলুর চাহিদা বৃদ্ধি পেয়েছে, ভারত তখন দামটা বৃদ্ধি করে দিয়েছে, বুকিং এটা বাড়িয়ে দিয়েছে। এতে করে আগে যেখানে তাদেরকে 15 রুপিতে আলু কিনতে হতো, এখন সেই আলুটা কিনতে হচ্ছে 20 রুপি বা 25 রুপিতে আলু কিনতে হচ্ছে। তাছাড়া আমদানির পরে কিন্তু এখানে প্রতি কেজিতে আলুর শুল্ক দিতে হচ্ছে 8 টাকা 55 পয়সা, আর এলসি হচ্ছে $155, অ্যাসেসমেন্ট হচ্ছে $230। অর্থাৎ প্রতিদিনই কিন্তু এখানে আলুর ব্যবসায়ীরা বলছেন যেহেতু দেশি বাজারে আলুর দামটা অনেক বেশি, সেক্ষেত্রে যদি শুল্কটা প্রত্যাহার করে সেক্ষেত্রে হয়তো আলুর দামটা আরো কমবে। তবে ব্যবসায়ীরা বলছেন যে বর্তমানে যে দামটা আছে 36 থেকে 35 টাকা, এর নিচে যদি তারা আলু বিক্রি করে সেক্ষেত্রে তাদের লোকসান গুনতে হবে। তাছাড়া ব্যবসায়ীরা বলছেন যে বর্তমানে অতিরিক্ত যে তাপদাহ চলছে, প্রচুর পরিমাণ গরম, যে কারণে তারা কিন্তু আলুগুলো ট্রাকে রাখতে পারছে না। আমরা দেখেছি অনেক আমদানিকারক আলুগুলো বন্দর থেকে খালাস করে তাদের গুদামে নিয়ে ফ্যানের নিচে রেখে তারা বিক্রি করছেন। হিলি স্থল বন্দর দিয়ে বর্তমানে আলুর পর্যাপ্ত আমদানি আছে, দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসছেন। তবে ব্যবসায়ীদের কিন্তু একটা অভিযোগ রয়েছে, তারা বলছেন যে অসৎ ব্যবসায়ীরা যেন কোনোভাবে আলুগুলো যেন মজুত না করতে পারে। হিলি স্থল বন্দর থেকে আলু আমদানি নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে। নেত্রকোনার হাওর অঞ্চলে পুরো দমে শুরু হয়েছে ধান কাটা উৎসব। এবার অনুকূল আবহাওয়া ও দুর্যোগ না হওয়ায় বাম্পার ফলন হয়েছে। সরকারের ভর্তুকি মূল্যের হারভেস্টার মেশিনে দ্রুত মাড়াই শেষে মাঠেই ফসল বিক্রি করতে পারায় স্বস্তি কৃষকের চোখে মুখে। আলপনা বেগমের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মাঠের পর মাঠে দোল খাওয়া কৃষকের স্বপ্ন অবশেষে ধরা দিয়েছে হাতে। প্রায় বছরই নানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা আতঙ্কে দিন কাটালেও এবার সব শঙ্কা মারিয়ে নেত্রকোনার হাওড়াঞ্চলে পুরোদমে শুরু হয়েছে ধান কাটা উৎসব। মনের আনন্দে মাড়াই কাজে ব্যস্ত হাওরের কৃষক কৃষানি। এবছর শিলাবৃষ্টি, আগাম বন্যা সহ অন্যান্য দুর্যোগ না হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় গেল 2-3 বছরের লোকসানের পর এবার লাভের আশায় কৃষক। স্বল্পকালীন নতুন 88-89 জাতের হাইব্রিড চাষ করায় 15 দিন আগেই ধান কাটতে পারছেন তারা। সরকারের দেয়া ভর্তুকি মূল্যের হারভেস্টার মেশিনে দ্রুত মাড়াই শেষে মাঠ থেকেই ফসল বিক্রি করতে পারায় চাষিদের চোখে মুখে খুশির ঝিলিক। ইনশাআল্লাহ দোয়া ভালো হয়েছে, ফসল মোটামুটি ভালো হয়েছে। এই 7-8 মণ ধরে হবে। 89 হাইব্রিড এগুলা করে আরো বেশি মানের আমরা ধান পাই। হাওরে অনেক ধান হয়েছে, অনেক দামে ব্যস্ত আছি, আলহামদুলিল্লাহ সবকিছু মিলাইয়া। সুষম সার ব্যবহার করা হয়েছে এবং আবহাওয়া ভালো থাকায়, বিশেষ করে আমাদের যে আবহাওয়ার তাপমাত্রাটা ভালো থাকায় ধানটা কিন্তু দ্রুত পেকে গেছে। আগামী 15 থেকে 20 দিনে পুরো ধান কাটার আশা। পোকার আক্রমণ কম হওয়ায় ফসলও ভালো হয়েছে। যদি আমাদের কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে আমরা নেত্রকোনা জেলায় এই বছর আমাদের যে উৎপাদনের টার্গেট রয়েছে 8,02,660 মেট্রিক টন চালে, এর চেয়ে আমাদের উৎপাদন আরো বেশি হবে। আশা করবো যে কৃষক তার মুখের হাসি নিয়ে তারা আনন্দের সাথে ধান কাটবে এবং ধান তারা গোলায় তুলে তারা আনন্দের হাসি হাসবে। চলতি মৌসুমে নেত্রকোনায় বোরো আবাদ হয়েছে প্রায় 1,85,320 হেক্টর জমিতে। সময় সংবাদ, নেত্রকোনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুল্ক জটিলতার ফাঁদে অ্যাম্বুলেন্স আমদানি, মোংলা কাস্টমসে আটকা প্রায় 100। মাইক্রোবাস হিসেবে মাসুল না দিলে 200% জরিমানার হুঁশিয়ারি, দ্রুত সমাধান দাবি। এবং চাহিদা থাকা হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে আলুর আমদানি, কমেছে দাম, বিক্রি হচ্ছে 35 টাকা কেজিতে, যাচ্ছে রাজধানী সহ সারা দেশে।
এই ছিল এ সময়ের বাণিজ্যে। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন খান তাজনীন আহসান। ধন্যবাদ মৌটুসী। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।